কোরবানির ঈদের 2 মাস হয়ে গেল। বাবার বাড়িতে তো ঈদের পর থেকে এই পর্যন্ত থাকা হয়েছে। যত শান্তিতেই থাকি না কেন, আপনাদের ভাইয়া যখনই আমাকে ফোন দিছে না কেন, একটা কথাই তার মুখে সবসময় ছিল, ভালো মন্দ কিছু খেতে পারলাম না। এই জন্য বাসায় এসে কোনো কিছু চিন্তা না করে তার পছন্দের একটা খাবার রান্না করে দিলাম। সেগুলো নিয়েই থাকছে আজকে আমার পুরো ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে হচ্ছে আমি কিছু মাংস নিয়ে নিছি, একদম সলিড মাংস, কোনো তেল চর্বি হাড় গোড় কোনো কিছুই থাকতে পারবে না, একদম সলিড মাংসটা আমি একদম ভালোভাবে ধুয়ে হচ্ছে ছাকনির ভিতরে রেখে দিছিলাম অনেকটা সময়। পানিটা ঝরে যাওয়ার পরে আবার হাত দিয়ে চিপে চিপে আমি সবগুলো মাংস করার ভিতরে নিয়ে নিছি। কোনো প্রকারে পানি থাকা যাবে না এই মাংসের ভিতরে। তো মাংসগুলো করার ভিতরে নেওয়ার পর আমি এখানে হচ্ছে স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিলাম, আর কোনো কিছুই আমি এর ভিতরে অ্যাড করব না। তো এরপরে হচ্ছে আমি কিছু চর্বি জাল দিয়ে নিচ্ছি। এই চর্বির তেলটাই হচ্ছে আমি এই মাংসের ভিতরে দিয়ে তারপর হচ্ছে মাংসটা আমি জাল করে নিব। আগে থেকে জাল করা চর্বিটা আমি দেইনি, কারণ যেহেতু ঈদ চলে গেছে, 2 মাস হয়ে গেছে, ওই তেলটা তেমন একটা ঘ্রাণ আসবে না। এই জন্য হচ্ছে আমি আজকের মাংসর তেল চর্বি থেকে নিয়েই হচ্ছে এই তেলটা বের করছি। চর্বি থেকে সবগুলো তেল বের হয়ে গেছে। এখন আমি মাংসর ভিতরে সবগুলো তেল দিয়ে দিলাম, আর এইভাবেই হচ্ছে এই চর্বি দিয়ে এই মাংসটা জাল করা হবে। এর ভিতরে আর কোনো কিছুই দেওয়া হবে না। চর্বিটা দেওয়ার পরে আমি মিডিয়াম চুলার আঁচ রেখে মাংসটা অনেকটা সময় বসিয়ে রেখে দিছিলাম। এরপর আর তেমন কোনো ভিডিও নেওয়া হয় না, যেহেতু আরো অনেকগুলো মাংস ছিল, ওইগুলো প্রসেসিং করে রেখে দিতে দিতে অনেকটা সময় লেগে গেছে। অল্প আছে মাংসটা জাল হতে হতে এরকম কালার হয়েছে। এইটা আর জাল দেওয়া যাবে না, যখন খাবে তখন একটু গরম করে নিতে নিতে দেখা যায় অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে। এই মাংসটা এভাবে খেতেই ভালো লাগে, আর এটা ঢাকাইয়াদের একটা পপুলার খাবার। তো এটা দুপুরবেলা হচ্ছে মাংসটা আমি জাল করে রেখে দিছিলাম। এখন হচ্ছে সন্ধ্যার পরে আমি রাত্রে রান্না বাড়া করতে চলে আসছি। তো এখানে আমি কচু নিয়ে আসছিলাম। দুপুরবেলায় আমি কেটে কুটে ধুয়ে ঠুয়ে একবারে সেদ্ধ করে রেখে দিছিলাম, কারণ কচুতে তো হাত চুলকায়। এই কচুগুলো এমনি গলা চুলকায় না, কিন্তু কাটার সময় একটু হাত চুলকায়। এই জন্য আমি গোসলের আগেই হচ্ছে সবকিছু কুচকাচ করে রেখে দিয়েছিলাম। জাল করা মাংসটা একটু দেখিয়ে নিলাম, চর্বিগুলো একদম জমে গেছে, ওইটা ওইভাবেই রেখে দিব। যখন খাবে তখন একটু গরম করে নিলেই হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে আমি কচু শাকটা ভাজি করে নেব। এই জন্য প্রথমে কড়াইয়ের ভিতর তেল দিয়ে 2টা শুকনো মরিচ দিয়ে নিলাম। শুকনো মরিচটা একটু লাল হয়ে যাবার পর বেশি করে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এখন ভেজে নিচ্ছি। কচু শাকটা আমি আজকে রান্না করবো ইলিশ মাছের লেজ দিয়ে। কচু শাকটা ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে খেতেই ভালো লাগে, তবে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব না, ইলিশ মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিচ্ছি, যাতে কালারটা সুন্দর আসে। এরপরে হচ্ছে আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পর একটু ভেজে তারপরে হচ্ছে সেদ্ধ করা কচু শাকগুলো দিয়ে নিলাম, আর হলুদটা দিয়ে একটু ভালোভাবে ভেজে তারপরে কচু শাকটা না দিলে না কচু শাকটা গন্ধ আসতো, যেহেতু অর্ধেক পরিমাণে কচু শাক আগেই রান্না করা হয়ে গেছে। এখন আর তেমন একটা সময় লাগবে না, বাগারের পরে কিছু সময় নেড়ে চেড়ে নামিয়ে ফেলে শাকটা রান্না করা হয়ে যায়। তো একটু লেবু চিপড়ে দিয়ে দিলাম, যদিও গলা চুলকাবে না, তারপরও বলা যায় না, এই জন্য শাকটা নামানোর কিছুক্ষণ আগে হচ্ছে আমি ইলিশ মাছের লেজটা দিয়ে দিব। গতকালকে যে আমি ইলিশ মাছ রান্না করছিলাম, মাথা তারপরে হচ্ছে মাছের টুকরোগুলো খাওয়া হয়ে গেছে, কিন্তু লেজটা ছিল, এই জন্য লেজটা শাকের ভিতরে দিয়ে রান্না করে নিলাম। আমার কাছে এইভাবে কচু শাক ভাজি করলে খেতে অনেক ভালো লাগে, আর আমি একটু কচু টাইপের খাবার এমনিতেই অনেক পছন্দ করি। মাছের লেজটা দেওয়ার পর হচ্ছে আমি একটু কচু শাকটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এর ভিতরে যতটুক ভাঙে, অতিরিক্ত ভেঙে দিলে দেখা যায় কাটা কাটা হয়ে যাবে। এই তো আমার শাকটা রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আজকে আর বেশি কিছু রান্না করব না, ইলিশ মাছের লেজ দিয়ে কচু শাক ভাজি আর ছোট ছোট বাইলা মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি। গতকালকে যে ডাল রান্না করছিলাম ওই ডালটা রয়ে গেছে, তাছাড়া গরুর মাংস জাল করছি, এ দিয়েই হয়ে যাবে। অযথা বেশি করে খাবার রান্না করে নষ্ট করে ফেলে না দিয়ে হচ্ছে অল্প পরিমাণে রান্না করা ভালো। রান্না করতে করতে কারেন্ট চলে গিয়েছিল, মোবাইলের লাইট দিয়ে হচ্ছে মাছগুলো ভেজে আমি এখানে মাছের মশলাটাও কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে নিছি। এর ভিতরে কারেন্ট চলে আসছে। টমেটোটা সেদ্ধ হতে তো বেশি সময় লাগবে না, এই জন্য আলুটা কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দেওয়ার পর হচ্ছে টমেটোগুলো দিয়ে নিলাম। পানিটা ফুটে উঠলে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। এইভাবে যে কোনো ছোট মাছ রান্না করলে খেতে অনেকটা ভালো লাগে। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে নিলাম। বাড়ি থেকে আসার সময় মা কোরবানির মাংস দিয়েছিল, সেইখান থেকে সলিড যে মাংসটা ওইটা আপনাদের ভাইয়ের চর্বি দিয়ে জাল করে দিলাম, আর অর্ধেক পরিমাণে হচ্ছে আমি বিরিয়ানি খাবে সেই জন্য রেখেছি, আর অর্ধেক পরিমাণে হচ্ছে এমনি রেখে দিয়েছি রান্না করে দেওয়ার জন্য। ঈদের পরের দিন থেকেই তো বাবার বাড়ি চলে গেছিলাম, এই জন্য বাসায় তেমন ভালো মন্দ কিছু রান্না করে আপনাদের ভাইয়ারে খাওয়ানো হয়নি, এই জন্যই বারবার আমাকে
আমাকে খোঁটা দিত। এই জন্য ফ্রিজ থেকে মাংসগুলো বের করে একদম কেটে কুটে গোছগাছ করে রেখে দিছি। এক একদিন এক একটা ওর পছন্দের খাবার রান্না করে খাওয়াবো। কথা বলতে বলতে এখানে আমার মাছের তরকারিটা হয়ে গেছে, উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে নিছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।